ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ আর্থিক প্যাকেজ, আত্মনির্ভর ভারত অভিযানের জন্য বিশেষ প্যাকেজ। আগের প্যাকেজের সঙ্গে যোগ করলে হবে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। 2020 সালে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী। कोरोना संकट का सामना करते हुए नए संकल्प के साथ मैं आज एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं। ये आर्थिक पैकेज आत्मनिर्भर भारत अभियान की अहम कड़ी के तौर पर काम करेगा। साथियों, हाल में सरकार ने कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है, उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। 20 लाख करोड़ रुपए का है। ये पैकेज भारत की जीडीपी का करीब करीब 10% है। इन सबके जरिए देश के विभिन्न वर्गों को आर्थिक व्यवस्था की कड़ियों को 20 लाख करोड़ रुपए का संबल मिलेगा, सपोर्ट मिलेगा। 20 लाख करोड़ रुपए का एक पैकेज 2020 में देश की विकास यात्रा को 20 लाख 2020 में आत्मनिर्भर भारत अभियान को एक नई गति देगा। आत्मनिर्भर भारत के संकल्प को सिद्ध करने के लिए इस पैकेज में लैंड, लेबर, लिक्विडिटी और लॉज सभी पर बल दिया गया है। ये आर्थिक पैकेज हमारे कुटीर उद्योग, गृह उद्योग, हमारे लघु मंझोले उद्योग, हमारे एमएसएमई के लिए हैं, जो करोड़ों लोगों की आजीविका का साधन है, जो आत्मनिर्भर भारत के हमारे संकल्प का मजबूत आधार है। ये आर्थिक पैकेज देश के उस श्रमिक के लिए हैं, देश के उस किसान के लिए हैं, जो हर स्थिति, हर मौसम में देशवासियों के लिए दिन रात परिश्रम कर रहा है। ये आर्थिक पैकेज हमारे देश के मध्यम वर्ग के लिए है, जो ईमानदारी से टैक्स देता है, देश के विकास में अपना योगदान देता है। ये आर्थिक पैकेज भारतीय उद्योग जगत के लिए है, जो भारत के आर्थिक सामर्थ्य को बुलंदी देने के लिए संकल्पित है। कल से शुरू करके आने वाले कुछ दिनों तक वित्त मंत्री जी द्वारा आपको आत्मनिर्भर भारत अभियान से प्रेरित इस आर्थिक पैकेज की विस्तार से जानकारी दी जाएगी। साथियों, आत्मनिर्भर भारत बनाने के लिए बोल्ड रिफॉर्म्स की प्रतिबद्धता के साथ अब देश का आगे बढ़ना अनिवार्य है। করোনা রুখতে কোনো দিশা নেই, প্রধানমন্ত্রীর ভাষণ নৈরাশ্যজনক প্রতিক্রিয়া সৌগত রায়। নরেন্দ্র মোদীর যে সরকার সবচেয়ে বেশি নির্ভর করেছিল বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়াবার ক্ষেত্রে,
এমনকি প্রতিরক্ষা ক্ষেত্র খুলে দেওয়া হয়েছিল, তারা আজকে যে কোনো কারণেই বুঝেছে যে আত্মনির্ভরতাটা জরুরি। সেলফ রিলায়েন্সের যে মন্ত্র আগে কেন্দ্রীয় সরকারদের পক্ষ থেকে ছিল, যেটা উনি ছেড়ে দিয়েছিলেন, সেটাকে আবার ধরা হবে। আমার এই বক্তৃতাটা খুবই অসম্পূর্ণ মনে হয়েছে, তার কারণ লকডাউনের পরিধি কতটা বাড়ানো হবে, কিভাবে বাড়ানো হবে, সেটা নিয়ে কিছুই বলা হয়নি। তারপর রাজ্য সরকারগুলো যে দাবি করেছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ওপর ছেড়ে দিক লকডাউনের ব্যাপারে, এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবার আগে রাজ্যের সাথে আলোচনা করুক, সেটা এখনো জানানো হয়নি। এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ কতটা রাজ্যগুলো পাবে সেটা বলা হয়নি। আগে বলেছিলেন যে তোমরা থালা বাজাও, মোমবাতি জ্বালাও, ইত্যাদি ইত্যাদি করো, আর আজকে বলছে যে বসুধৈব কুটুম্বকম, ভারতকে স্বনির্ভর করো, আমরা সারা পৃথিবীকে এই বিপদের সময় দেখিয়ে দেব যে আমরা সবকিছু করতে পারি। আমার তার ফলে পুরো করোনা সংক্রান্ত বক্তৃতা, মোদির আজকের যে বক্তৃতা, সেটাকে খুব নৈরাশ্যজনক বক্তৃতা লেগেছে। আর্থিক প্যাকেজের সুফল মিলবে, তৃণমূলে হতাশা কেউ কাটাতে পারবে না, কটাক্ষ দিলীপ ঘোষের। সবাই প্যাকেজের কথা বলছে এবং আমাদের সৌগতদাদের সমস্ত প্রতিনিধিরা, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তাদের যারা চ্যানেলে যান প্রতিনিধিরা বলছেন 10,000 টাকা দেওয়া হোক প্রত্যেককে, সবাই হাতে টাকা চান আর কি। এটা একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কমপক্ষে 10 লাখ টাকার প্যাকেজ কেন্দ্রের ঘোষণা করা উচিত। ওনার কল্পনাকেও পার করে দিয়েছেন প্রধানমন্ত্রী, 20 লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে কথাবার্তা শুনে, কারো পকেটে টাকা দেওয়ার মানসিকতা মোদিজির নাই। খেটে খেতে হবে। সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প, সমস্ত সাধারণ মানুষ যারা পরিশ্রম করেন, সবার কাজের আর উপায়ের রাস্তা খুলে দেবে সরকার, যার মাধ্যমে দেশেরও উন্নতি হবে, স্বনির্ভর ভারত, নূতন ভারত, নিউ ইন্ডিয়া তৈরি হবে এবং সবাই কাজ করে পরিশ্রম করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, সেরকম একটা পরিবেশ হবে। সেজন্য যারা সবসময় হতাশ থাকেন, তাদের হতাশা কাটাতে ভগবানও বোধহয় পারবেন না। আমি জানি না সে হতাশা কি করে কাটবে, কিন্তু দেশের মানুষ হতাশ নন। তাই প্রধানমন্ত্রী তার উপরে ভরসা রেখেছেন, সম্মান করেছেন তাদেরকে, এবং প্রধানমন্ত্রী যতবার আহ্বান করেছেন, ভারতবর্ষের কোটি কোটি মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে দেশের একতাকে তারা আরো শক্তিশালী করেছেন। 33 মিনিটের মোদির ভাষণে কোনো সারবত্তা নেই, প্রতিক্রিয়া সোমেন মিত্রর। এই 49 দিন লকডাউনে উনি যেগুলো ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাটা কতটা বাস্তবায়িত সেটার কিন্তু কোনো উত্তর নেই। ওনার 33 মিনিটের ভাষণ, এর মধ্যে কোনো সারবত্তা আছে বলে আমার মনে হলো না। উনি গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, এবং এই লকডাউন ওঠার পর সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মন্দা আসবে, সেই মন্দা কাটানোর রাস্তা কি হবে সেটা উনি বলছেন। উনি ডাইরেক্ট বেনিফিটের কথা বলছেন। তো ডাইরেক্ট বেনিফিট তো কংগ্রেসে দিয়ে গেছে, উনি তো কিছু দেননি। তো উনি কি দিচ্ছেন? উনি তো ভাষণ ছাড়া এবং আশ্বাস ছাড়া আর কিছু দেননি। অর্থনীতিবিদ শৈবাল কর প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়ে কি বললেন, শোনাবো। ফলে কোন সেক্টরে কত টাকা সাহায্য হিসেবে যাচ্ছে বা প্যাকেজ হিসেবে গ্রান্টেড হচ্ছে, সেটা না জানা পর্যন্ত অর্থনীতির উপর কি ধরনের সামগ্রিক প্রভাব পড়বে সেটা বলা খুব শক্ত। তবে জেনারেলি যেটা মনে হয় যে এক ধরনের স্পেশাল প্যাকেজ এটা এক্সপেক্টেড ছিল, কিছুটা দেরি করে হলেও এটা হয়তো একটা সদর্থক পদ্ধতি যে বিভিন্ন ব্যবসা যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বেশ কিছু সরকারি সংস্থাও রয়েছে,
তাদের কাছে একটা সাহায্য পৌঁছে দেওয়ার অর্থ হলো যে আগামী 2 মাস 3 মাস তারা যাতে ব্যবসাটা বজায় রাখতে পারে, অর্থাৎ লকডাউন ওঠার পরে যাতে ব্যবসা বন্ধ করে মুখ থুবড়ে না পড়ে গোটা অর্থনীতি, সেইটার জন্যই এই ধরনের লোন এবং বিভিন্ন সাহায্য প্যাকেজ তাদের কাছে পৌঁছে দেওয়াটা প্রয়োজন। আমার মনে হয় যে সেক্টরগুলোতে বেশি এফেক্ট হয়েছে করোনার, তার মধ্যে যেমন ট্রান্সপোর্ট আছে, তার মধ্যে যেমন বিভিন্ন ধরনের আপনার ব্যবসা যেখানে মানুষরা হোটেল এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করেন সেগুলো রয়েছে, সেগুলোর কথা একটু উল্লেখ করলে ভালো হতো। কারণ এর সঙ্গেই আপনার আমাদের দেশের বড় সংখ্যক অসংগঠিত শ্রমের যোগাযোগ রয়েছে এবং আমরা এই যে পরিযায়ী শ্রমিকদের যাতায়াত দেখতে পাচ্ছি, এদের কথা হয়তো একটু বলা প্রয়োজন ছিল। কারণ এই মুহূর্তে যদি চাহিদা আবার এফেক্টেড হয়, যেটা অলরেডি খারাপ অবস্থায় ছিল লকডাউনের আগে, করোনা ভাইরাসের আগে, তাহলে কিন্তু এখান থেকে ফেরত আসা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের পক্ষে। ফলে সেইগুলো যেহেতু পরিষ্কার হলো না এই মুহূর্তে এবং হয়তো ক্রমশ প্রকাশ্য, মানে আমার পরিহাস মার্জনা করবেন কিন্তু ওনার আত্মনির্ভরতা এই শব্দটা শুনে অনেকটা সোনার কেল্লার জটায়ু যেরকম বলছিলেন আত্মরক্ষা কে লিয়ে ভোজালি বের করে, তো প্রায় সেরকম মনে হচ্ছিল। লকডাউনের চতুর্থ দফার ঘোষণা। চতুর্থ দফায় লকডাউনের নিয়ম 18ই মের আগে দিয়ে দেওয়া হবে। লকডাউনের চতুর্থ দফা কিভাবে পালন জানানো হবে 18ই মের আগে, জানালেন প্রধানমন্ত্রী। साइंटिस्ट बताते हैं कि कोरोना लंबे समय तक हमारे जीवन का हिस्सा बना रहेगा, लेकिन साथ ही हम ऐसा भी नहीं होने दे सकते कि हमारी जिंदगी सिर्फ और सिर्फ कोरोना के इर्द गिर्द ही सिमट कर रह जाए। हम मास्क पहनेंगे, 2 गज दूरी का पालन करेंगे, लेकिन अपने लक्ष्यों को दूर नहीं होने देंगे। लॉकडाउन का चौथा चरण, लॉकडाउन 4, पूरी तरह नए रंग रूप वाला होगा, नए नियमों वाला होगा। राज्यों से हमें जो सुझाव मिल रहे हैं उनके आधार पर लॉकडाउन 4 इससे जुड़ी जानकारी भी आपको 18 मई से पहले दी जाएगी। मुझे पूरा भरोसा है कि नियमों का पालन करते हुए हम कोरोना से लड़ेंगे भी और आगे भी बढ़ेंगे। 1200-র বেশি যাত্রী নিয়ে হাওড়া থেকে নয়াদিল্লি রওনা দিল বিশেষ এসি স্পেশাল ট্রেন। থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ করে তোলা হলো ট্রেনে। প্রতি পদে মানা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন হাওড়া ডিভিশনের ডিআরএম। চলন্ত ট্রেনে মিলবে শুধুই শুকনো খাবার আর জল। 22 মার্চ থেকে 11 এপ্রিল 50 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কয়েকটি রুটে চলাচল শুরু করলো যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকেও রওনা দিল একটি বিশেষ ট্রেন। এদিন হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয় 02301 আপ হাওড়া নয়াদিল্লি এসি স্পেশাল। বিকেলে ট্রেন ছাড়লেও মঙ্গলবার সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেন হাওড়া স্টেশনে। কোথায় যাচ্ছেন? कानपुर। মানে এখানে কেন যাচ্ছেন কেন? बाबा बाड़ी যাচ্ছি আর শাশুর বাড়ি যাচ্ছি। कहाँ से आ रहे हैं आप? सॉल्ट लेक। सॉल्ट लेक कहाँ पर जा कहाँ रहे हैं? इलाहाबाद। क्यों, मतलब यहाँ पर क्या था? स्टूडेंट है, फंस गए थे, इलाहाबाद जा रहे हैं। দুপুর 1টা নাগাদ 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হয়। তার 1 ঘন্টা পর যাত্রীদের স্টেশনের ভেতরে ঢোকানো হয়। প্রথমে টিকিট পরীক্ষা, তারপরে একাধিকবার স্যানিটাইজ করা হয় যাত্রীদের। স্টেশনে ঢোকা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত সর্বত্র সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়। 1072 জন যে প্যাসেঞ্জাররা তারা কিন্তু ইতিমধ্যেই ট্রেনে উঠেছেন। তারা যখন এখানে পৌঁছেছিলেন প্রথমে টিকিট চেকিং করা হয়, স্যানিটাইজ করার পর থার্মাল স্ক্যানিং করা হয় 2 দফায়। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু ট্রেনের ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে। 3-4 বার রিজার্ভেশন ক্যান্সেল হয়েছে, তারপর রিজার্ভেশন একদম বন্ধ হয়ে গেছে। এই সাডেনলি রিজার্ভেশন পেলাম। বিকেল 4টের মধ্যে সব যাত্রীকে তুলে দেওয়া হয় ট্রেনে। A5 কোচে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স মেনে
প্যাসেঞ্জাররা যাত্রীরা তারা কিন্তু বসে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথায় যাচ্ছেন? পরিবার নিয়ে যাচ্ছেন? পানিপথ হরিয়ানা। হরিয়ানা যাচ্ছেন? বিশেষ কাজে যাচ্ছেন? আমি ওখানে সার্ভিস করি পানিপথ রিফাইনারি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এসেছি। ট্রেনে ওঠার আগে কি কি করতে হলো আপনাদের? তো বাইরে সব দাঁড়িয়েছিল, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এক এক করে টিকিট চেক করে ঢুকালো, স্যানিটাইজ করে। থার্মাল স্ক্যানিং করা হলো। যাত্রীরা উঠে যাওয়ার পর গোটা ট্রেনটিকে স্যানিটাইজ করা হয়। ট্রেন ছাড়ার আগে পরিস্থিতি খতিয়ে দেখেন হাওড়ার ডিআরএম। ট্রেনে উঠে কথা বলেন যাত্রীদের সঙ্গে। तो इन जनरल पीपल आर हैप्पी। हमने उनसे ये पूछा कि स्टेशन पे जब आप आए तो यहाँ जो कोरोना प्रिकॉशन जो लेनी चाहिए वो सारे बंदोबस्त उनके हिसाब से बराबर थे कि नहीं, तो दे वर वेरी हैप्पी कि ऑल द अरेंजमेंट्स वर प्रॉपर। उनको कोई इनकन्वीनियंस तो नहीं हुआ। दिस क्वेश्चन आई आस्क्ड मैनी पैसेंजर, नोबडी रिपोर्टेड एनी प्रॉब्लम। এদিকে বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগে থেকে প্ল্যানিং করলে 3 দিন টাইম দিলে স্পেশাল ট্রেন চালালে, তখন যদি স্পেশাল ট্রেনগুলো চালাতো তারা আগে থেকে তারা বাড়িতে ঢুকে যেত। সব রাজ্যের লোক থাকে, এটা একটু প্ল্যান করে নিলে কোনো প্রবলেম হতো না, তাদের স্বাস্থ্যটা ডিটোরিয়েট করতো না, বরঞ্চ তারা আগে চলে আসলে আমরা দুটো পেট ভরে তাদের ভাত খেতে দিতে পারতাম, তাহলে তাদের এত করোনা আক্রান্ত হতো না। চিকিৎসা করতে গিয়ে আটকে গেছেন, পড়াশোনা করতে গিয়ে আটকে গেছেন, ভ্রমণ তীর্থ করতে গিয়ে আটকে গেছেন, এই ধরনের মানুষ যারা, তাদের আসার ব্যবস্থা হোক। যেহেতু রাজ্য সরকার এই ব্যবস্থা করছে না, যেন কেন্দ্র সরকার এর জন্য বিশেষ ট্রেন চালাচ্ছেন। কমপক্ষে আসার ব্যবস্থা হয়েছে, যারা কষ্টের মধ্যে ছিলেন তারা এবার আসতে পারবেন। অন্যদিকে হাওড়ার মতো সংক্রমিত এলাকা থেকে ট্রেন চলাচল শুরু নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। লকডাউনের স্টেট থেকে বেরোতে চাইছি সেটা বোঝা গেল, কিন্তু হিসেবটাও আবার গন্ডগোলে, কারণ এক একটা ট্রেনের মধ্যে প্রায় 50-100 জন ইনফেক্টেড থাকতে পারে। তো আজকে হাওড়াতে যদি ধুম করে এসে একদিনে 500 জন পসিবলি ইনফেক্টেড লোক দাঁড়ায়, হাওড়া একই বেসামাল অবস্থা, তারপরে হাওড়াতে কি হবে সেটা ভাবতে খুব একটা ভালো লাগছে না। 3 টায়ার ট্রেনের থেকে এয়ার কন্ডিশন ট্রেন এই সময় আরো অনেক বেশি বিপজ্জনক। হাওড়া থেকে ছাড়ার পর আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল স্টেশনে স্টপেজ রয়েছে এই ট্রেনের। চলন্ত ট্রেনে শুধু কেক বিস্কুটের মতো শুকনো খাবার ও জল পাওয়া যাবে। প্রকাশ সিনহা, রুমা পাল ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ। দেশে বর্ষা আসার সময় পরিবর্তন জানালো মৌসুম ভবন। জানবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে টেলিফোনে কথা বলে। সঞ্চয়ন, কি জানতে পারছো? দেখো, দিল্লির মৌসুম ভবন তারা গড় যে বর্ষা ঢোকার তারিখ বা বর্ষা চলে যাওয়ার তারিখ, তার একটা দীর্ঘ সময়ের গড়ের নিরিখে একটা স্বাভাবিক দিন ধার্য করে, অর্থাৎ এত তারিখে বর্ষা এলে পরে সেটা স্বাভাবিক। এবং শুধুমাত্র গোটা দেশের নিরিখে নয়, প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নিরিখে এই স্বাভাবিক সময়টা ধার্য করা ছিল। এটা মূলত 1901 সাল থেকে 1947 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় বর্ষা আসা এবং বর্ষা চলে যাওয়ার তারিখের গড় হিসেবে করা ছিল। এবার নতুন করে সেই গড়ের হিসেব করা হয়েছে। 1961 সাল থেকে 2019 পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা ঢোকার এবং বর্ষা চলে যাওয়ার যে তারিখ, তার গড় হিসেব করে নতুন করে একটি স্বাভাবিক গড় দিন ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেরলে বর্ষা ঢোকার তারিখ যেমন 1 জুন ছিল তেমন একই রয়েছে, 1 জুনই থাকছে কেরলের ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে তারিখটা একদিন পিছোচ্ছে। কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক বর্ষা আসার তারিখ ধরা হয় 10ই জুন, সেটা 11ই জুন হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার সেটা 2 দিন পর্যন্ত এগিয়ে আসছে, যেটা আগে 9ই জুন ধরা হতো উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক তারিখ, সেটা পিছিয়ে আরো এগিয়ে আসছে। সেক্ষেত্রে 7 তারিখ সেখানে স্বাভাবিক তারিখ ধরা হবে বর্ষা ঢোকার। উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে খুব লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে বর্ষার বিস্তৃতি অনেকটা বেড়েছে। বর্ষা সেখানে ঢুকবেও অনেকটা আগে স্বাভাবিক, এখন যে গড় রয়েছে তার তুলনায় আরো অনেকটা আগে বর্ষা ঢুকছে এবং বর্ষা বিদায়ও হচ্ছে আরো অনেকটা পরে। ফলত উত্তর পশ্চিম ভারতে সেখানে বর্ষার বিস্তৃতি অনেকটা বেড়েছে। এই বছর অর্থাৎ 2020 থেকেই এই নতুন স্বাভাবিক গড় তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তার নিরিখেই নতুন করে বর্ষা ঢুকলো কবে, সেটা স্বাভাবিকের নিরিখে কতটা আগে বা পরে সেটা নির্ধারিত হবে। শিলাজিত, ধন্যবাদ সঞ্চয়ন।